প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের অনেক অনেক আবারও ধন্যবাদ। বাংলা স্টাডি হাব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসে আমরা দেখব মাধ্যমিক ইতিহাসের পঞ্চম অধ্যায় থেকে 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্ন ও উত্তর। তোমরা এবার যারা মাধ্যমিক 2027 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত উপকারী, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো। দেখো, প্রথম প্রশ্ন পঞ্চম অধ্যায়ের, বাংলায় ছাপাখানার বিকাশ ও মুদ্রণ শিল্পের বাণিজ্যিকীকরণে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং ইউরাই অ্যান্ড সন্স এর অবদান আলোচনা করো। দেখো কীভাবে একদম টু দ্য পয়েন্টে লেখা আছে। দেখো, ভূমিকা 19 শতকের শেষ ভাগে এবং 20 শতকের শুরুতে বাংলার মুদ্রণ শিল্পের প্রযুক্তিগত উন্নয়ন ও বাণিজ্যিক প্রসারে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং তার প্রতিষ্ঠিত ইউরাই অ্যান্ড সন্স, যেটা 1895 সালে প্রতিষ্ঠিত হয়, সংস্থাটি এক বৈপ্লবিক ভূমিকা পালন করেছিল। তিনি কেবল একজন লেখক বা চিত্রশিল্পী ছিলেন না, তিনি একাধারে প্রযুক্তিবিদ ও সফল উদ্যোক্তা হিসাবে স্মরণীয় হয়ে আছেন। পরের পয়েন্ট দেখো, মুদ্রণ শিল্পী উপেন্দ্র কিশোরের প্রযুক্তিগত অবদান। দেখো, হাফটন ব্লক প্রবর্তন। উপেন্দ্র কিশোরের আগে ভারতে সচিত্র বই বা ছবি ছাপার মান অত্যন্ত নিম্নমানের ছিল। তিনি ইংল্যান্ড থেকে আধুনিক বই যন্ত্রপাতি আনিয়ে ভারতে প্রথম নিখুঁতভাবে ছবি ছাপার জন্য হাফটন ব্লক প্রযুক্তি প্রবর্তন করেন। রসায়ন ও আলোকবিজ্ঞানের ব্যবহার। মুদ্রণকে নিখুঁত করতে তিনি আলো ও লেন্স সম্পর্কে নিয়ে গভীর গবেষণা করেন এবং ডার্ক রুমে কাজ করার সময় তিনি রসায়ন ও আলোকবিজ্ঞানের সূত্র প্রয়োগ করে ছবি তোলার মান উন্নত করেন। স্ক্রিন অ্যাডজাস্টার আবিষ্কার। উপেন্দ্র কিশোর ছবি ব্লকে রূপান্তরের সময় ডট বা বিন্দুগুলিকে নিখুঁত করার জন্য স্ক্রিন অ্যাডজাস্টার নামে একটি যন্ত্র আবিষ্কার করেন। তার এই আবিষ্কারের বিবরণ লন্ডনের বিখ্যাত পেনরোজ অ্যানুয়াল পত্রিকায় প্রকাশিত হয় এবং আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হয়। অন্যান্য ডায়াগ্রাম আবিষ্কার। তিনি মুদ্রণ শিল্পকে আরও সহজ ও নিখুঁত করতে ডায়াফ্রাম সিস্টেম এবং 60 ডিগ্রি স্ক্রিন বা মাল্টিপল রে পদ্ধতি উদ্ভাবন করেন। ইউরাই অ্যান্ড সন্সের ব্যবসায়িক ও সাংস্কৃতিক গুরুত্ব। উন্নত মানের শিশু সাহিত্য। দেখো ওই পয়েন্টে কী লেখা আছে, 1895 খ্রিস্টাব্দে কলকাতার ডায়মন্ড হারবার রোডে, পরে যার নাম হয় গড়পার রোড, তিনি ইউরাই অ্যান্ড সন্স প্রেস প্রতিষ্ঠা করেন। এই প্রেস থেকে তার নিজের লেখা ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত, টুনটুনির বই এবং 1913 খ্রিস্টাব্দ থেকে জনপ্রিয় শিশু পত্রিকা সন্দেশ অত্যন্ত আকর্ষণীয় ও রঙিন সচিত্র রূপে প্রকাশিত হতে শুরু করে। বাণিজ্যিক সাফল্য ও সুকুমার রায়ের ভূমিকা। উপেন্দ্র কিশোরের মৃত্যুর পর তার যোগ্য পুত্র সুকুমার রায় ইংল্যান্ড থেকে মুদ্রণ প্রযুক্তিতে উচ্চশিক্ষা লাভ করে এসে এই ব্যবসাকে আরও আধুনিক ও লাভজনক করে তোলেন। দক্ষিণ এশিয়ার মধ্যে এই প্রেসটি শ্রেষ্ঠ মুদ্রণ প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পায়। উপসংহার। পরিশেষে বলা যায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কেবল প্রযুক্তির আমদানি করেননি, বরং দেশীয় প্রযুক্তির বিকাশে ঘটিয়ে মুদ্রণ ব্যবসাকে একটি লাভজনক ও সম্মানজনক শিল্পে পরিণত করেছিলেন। তার হাত ধরেই বাংলার আধুনিক সচিত্র মুদ্রণ যুগের সূচনা হয়। দেখো, একদম প্রশ্নগুলো টু দ্য পয়েন্টে লেখা, একদম বেশি লিখতে হবে না। এখানে বলে রাখি, আর তোমরা সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। দেখো পরের প্রশ্ন, বাংলায় কারিগরি শিক্ষার বিষয়ে জাতীয় শিক্ষা পরিষদ এবং বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান আলোচনা করো। 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জনের বঙ্গভঙ্গ সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলায় যে স্বদেশীয় বয়কট আন্দোলন শুরু হয়েছিল, তার একটি অন্যতম প্রধান অঙ্গ ছিল জাতীয় শিক্ষা আন্দোলন। ব্রিটিশ সরকারের উপনিবেশক কেরানি তৈরির শিক্ষা ব্যবস্থার বিকল্প হিসাবে দেশীয় প্রযুক্তি নির্ভর কারিগরি শিক্ষার প্রসারে জাতীয় শিক্ষা পরিষদ এবং বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট অগ্রণী ভূমিকা নিয়েছিল। জাতীয় শিক্ষা পরিষদের ভূমিকা। প্রতিষ্ঠা 1906 খ্রিস্টাব্দে 11 মার্চ সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে 92 জন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। রাসবিহারী ঘোষ এর প্রথম সভাপতি ছিলেন এবং তারকনাথ পালিত অরবিন্দ ঘোষ এর অন্যতম প্রধান চালিকা শক্তি ছিলেন।
উদ্দেশ্য পরিষদের মূল উদ্দেশ্য ছিল সরকারি নিয়ন্ত্রণমুক্ত সম্পূর্ণ জাতীয় আদর্শে সাহিত্য, বিজ্ঞান ও কারিগরি শিক্ষায় মেলবন্ধন ঘটানো এবং মাতৃভাষার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানো। পাঠ্যক্রম পরিষদ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ এই 3 স্তরের শিক্ষার পরিকল্পনা করেন। মানবিক শাখায় পাশাপাশি পদার্থবিদ্যা, রসায়ন, ফলিত বিজ্ঞানের ওপর জোর দেওয়া হয়। তবে অতিমাত্রায় সাহিত্য ও তাত্ত্বিক নির্ভরতার কারণে এর কারিগরি শাখাটি আশানুরূপ সাফল্য পাচ্ছিল না। দেখো, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ভূমিকা ও অবদান। প্রতিষ্ঠা ও উদ্দেশ্য জাতীয় শিক্ষা পরিষদের তাত্ত্বিক শিক্ষার বাইরে গিয়ে সম্পূর্ণ হাতে কলমে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার প্রসারের জন্য 1906 খ্রিস্টাব্দে 25শে জুলাই তারকনাথ পালিতের উদ্যোগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। স্বদেশী শিল্পের স্বনির্ভরতা। স্বদেশী আন্দোলনের সময় বাংলায় যে সমস্ত দেশীয় সাবান, দেশলাই, টেক্সটাইল ও চর্মশিল্প গড়ে উঠেছিল সেগুলির পরিচালনার জন্য দক্ষ ভারতীয় ইঞ্জিনিয়ার ও প্রযুক্তিবিদ তৈরি করা ছিল এর প্রধান লক্ষ্য। পাঠ্যক্রম ও কারিগরি শিক্ষা এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, রসায়ন প্রযুক্তি এবং বিভিন্ন কুটির শিল্প ব্যবহারিক শিক্ষা দেওয়া হতো। ছাত্রদের উচ্চ শিক্ষার জন্য বিদেশেও পাঠানো হতো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রূপান্তর 1910 খ্রিস্টাব্দে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট জাতীয় শিক্ষা পরিষদের সঙ্গে যুক্ত হয়। পরবর্তীতে এই প্রতিষ্ঠানটি যাদবপুর বিশ্ববিদ্যালয় নামে পূর্ণাঙ্গ রূপ ধারণ করে। উপসংহারে বলা যায়, ব্রিটিশ সরকারের দমনমূলক শিক্ষানীতির বিরুদ্ধে জাতীয় শিক্ষা পরিষদ এবং বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ছিল ভারতীয়দের এক সফল প্রতিরোধ। বাংলায় বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির বিকাশ ঘটিয়ে স্বনির্ভর জাতীয় অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে এই প্রতিষ্ঠান দুটির অবদান অনস্বীকার্য। 19 শতকের বাংলায় বিজ্ঞান চর্চায় বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকার ও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা আলোচনা করো। দেখো, ভূমিকা 19 শতকের দ্বিতীয়ার্ধে বাংলার নবজাগরণের এক গুরুত্বপূর্ণ দিক ছিল আধুনিক বিজ্ঞান মনস্কতার বিকাশ। ব্রিটিশ সরকার ভারতে বিজ্ঞান শিক্ষার প্রসারের অপেক্ষা প্রশাসনিক প্রয়োজন মেটাতেই বেশি আগ্রহী ছিল। এই পরিস্থিতিতে ভারতীয়দের উদ্যোগে সম্পূর্ণ স্বাধীনভাবে বিজ্ঞান চর্চা ও গবেষণার জন্য ডক্টর মহেন্দ্রলাল সরকার এক ঐতিহাসিক পদক্ষেপ করেন। ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান। স্বপ্ন ও উদ্যোগ। পেশায় খ্যাতনামা চিকিৎসক ডক্টর মহেন্দ্রলাল সরকার উপলব্ধি করেছিলেন যে বিজ্ঞান চেতনা ছাড়া ভারতের প্রকৃত মুক্তি সম্ভব নয়। তিনি 1869 খ্রিস্টাব্দে ক্যালকাটা জার্নাল অব মেডিসিন পত্রিকায় প্রথম একটি জাতীয় বিজ্ঞান প্রতিষ্ঠান গড়ে তোলার সুপ্রস্তাব দেন। অর্থ ও জনমত সংগ্রহ। তার এই মহৎ উদ্দেশ্য সাড়া দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং লর্ড রিপন অর্থ ও নৈতিক সমর্থন যোগান। দেশীয় রাজ্যগুলির রাজন্যবর্গও বিপুল অর্থ দান করেন। প্রতিষ্ঠা। দীর্ঘ প্রচেষ্টার পর 1876 খ্রিস্টাব্দে 29শে জানুয়ারি কলকাতার 210 বউবাজার স্ট্রিটে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা ভারতবর্ষীয় বিজ্ঞান সভা প্রতিষ্ঠিত হয়। বিজ্ঞান চর্চা ও গবেষণা। মৌলিক গবেষণার সুযোগ। এটি ছিল ভারতের প্রথম জাতীয় স্তরের বিজ্ঞান গবেষণাগার। এখানে ভারতীয় বিজ্ঞানীরা কোনো ইউরোপীয় নিয়ন্ত্রণের বাইরে সম্পূর্ণ স্বাধীনভাবে মৌলিক গবেষণা করার সুযোগ পান। নিয়মিত বিজ্ঞান পঠন পাঠন। এই প্রতিষ্ঠানে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জ্যোতির্বিজ্ঞান এবং ভূতত্ত্বের ওপর নিয়মিত উচ্চমানের ক্লাস নেওয়া হতো। ফাদার লাফো, জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায় এবং আশুতোষ মুখোপাধ্যায়ের মতো বিখ্যাত ব্যক্তিত্বরা এখানে অবৈতনিক শিক্ষকতা এবং বক্তৃতা দিতেন। সি.ভি. রমনের নোবেল জয়। এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় গৌরবময় অধ্যায় চর্চিত হয় বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রমন বা সি.ভি. রমনের হাত ধরে। 1907 থেকে 1933 সাল পর্যন্ত তিনি এই গবেষণাগারেই তার বিখ্যাত আলোক বিজ্ঞান সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা চালান এবং 1908 সালে রমন এফেক্ট আবিষ্কার করেন। এই যুগান্তকারী আবিষ্কারের জন্য তিনি 1930 খ্রিস্টাব্দে এশিয়ার মধ্যে প্রথম পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেছিলেন। বিজ্ঞান পত্রিকার প্রকাশ। এই প্রতিষ্ঠান থেকে 1918 সালে প্রসিডিং অব দ্য আইএসিএস এবং পরবর্তীতে ইন্ডিয়ান জার্নাল অব ফিজিক্স নামক একটি আন্তর্জাতিক মানের বিজ্ঞান পত্রিকা প্রকাশিত হতে শুরু করে। দেখো, উপসংহারে কি লেখা আছে। পরিশেষে বলা যায়, পরাধীন ভারতে বিজ্ঞান গবেষণায় স্বনির্ভরতা অর্জন এবং আন্তর্জাতিক বিজ্ঞান মঞ্চে ভারতীয় মেধার
শ্রেষ্ঠত্ব প্রমাণে আইএসিএস এর ভূমিকা ছিল অতুলনীয়। এটি পরবর্তীকালে ভারতের আধুনিক বিজ্ঞান গবেষণার মূল ভিত্তির সূত্র স্থাপন করেছিল। দেখো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধরো ভালোভাবে এটা দেখে নাও, এবং ডেসক্রিপশনে তোমরা পুরো ফ্রিতে লিঙ্ক থেকে এটা পেয়ে যাবে। দেখো, পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনায় মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং তার শিক্ষাদর্শে শান্তিনিকেতন ও বিশ্বভারতী প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল। ভূমিকা, রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন বিশ্ববরেণ্য কবি ছিলেন না, তিনি ছিলেন একজন মহান শিক্ষাবিদ, দূরদর্শী চিন্তানায়ক। ব্রিটিশদের প্রবর্তিত ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার যান্ত্রিকতা ও চার দেওয়ালের বন্দিদশাকে তিনি তীব্র সমালোচনা করেন এবং এর বিকল্প হিসাবে এক অনন্য শিক্ষাদর্শের প্রবর্তন করেন। রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার মূল বৈশিষ্ট্য, দেখো এটা পঞ্চম অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা 8ও দিতে পারে, 4ও দিতে পারে, তোমরা সেইভাবেই লিখবে। 4 নম্বরের প্রশ্নের উত্তরও আমাদের চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নাও। প্রকৃতির সান্নিধ্যে শিক্ষা, রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন শিশুর স্বাভাবিক বিকাশের জন্য প্রকৃতির মুক্ত পরিবেশ অপরিহার্য। চার দেওয়ালের ক্লাসরুমকে তিনি কারাগার বলে মনে করতেন, তাই তিনি গাছতলায় খোলা আকাশের নিচে আনন্দময় পরিবেশে শিক্ষার কথা বলেছিলেন। মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়, তার শিক্ষা ভাবনার মূল কথা ছিল মানুষ ও প্রকৃতির মধ্যে নিবিড় মেলবন্ধন ঘটানো। প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে শিশুর মনও যাতে বিকশিত হয় সেই আদর্শ তিনি গ্রহণ করেছিলেন। স্বাধীন ব্যক্তিত্বের বিকাশ, জোর করে চাপিয়ে দেওয়া শিক্ষার পরিবর্তে রবীন্দ্রনাথ শিশুর স্বাধীনতা এবং আনন্দের ওপর জোর দিয়েছিলেন। ভয়মুক্ত পরিবেশে খেলার ছলেই শিক্ষা লাভই ছিল তার মূল কথা। ললিত কলা চর্চা, শিক্ষাকে পূর্ণাঙ্গ করতে তিনি পাঠ্য বইয়ের পাশাপাশি গান, নাচ, নাটক, চিত্রাঙ্কন এবং বিভিন্ন উৎসব অনুষ্ঠানকে শিক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে সামিল করেছিলেন। শান্তিনিকেতন ও বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য, দেখো পয়েন্টটা গুরুত্বপূর্ণ। শান্তিনিকেতন 1901 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতার স্মৃতি বিজড়িত বোলপুরের শান্তিনিকেতনের প্রাচীন ভারতের আশ্রমিক আদর্শ এবং তপবনের অনুকরণে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন। এর মূল উদ্দেশ্য ছিল যান্ত্রিক ও ঔপনিবেশিক শিক্ষার বাইরে এসে গুরু ও শিষ্যর মধ্যে এক আত্মিক সম্পর্ক গড়ে তোলা এবং কায়িক শ্রমের প্রতি শ্রদ্ধা জাগানো। বিশ্বভারতী 1921 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি ও আন্তর্জাতিকতাবাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করেন। প্রাচ্য ও পাশ্চাত্যের মিলন, বিশ্বভারতী প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল যত্র বিশ্বং ভবত্যে কনিলম, অর্থাৎ সারা বিশ্ব একটি নীড়ে পরিণত হবে। তিনি প্রাচ্যের আধ্যাত্মিকতা ও সংস্কৃতির সাথে পাশ্চাত্যের আধুনিক বিজ্ঞান ও যুক্তিবাদী চিন্তাধারার মেলবন্ধন ঘটাতে চেয়েছিলেন। এখানে দেশ বিদেশে বহু খ্যাতনামা স্কলার যেমন সিলভা লেডি, C.F. অ্যান্ড্রুজ এসে যুক্ত হন। দেখ উপসংহার, রবীন্দ্রনাথ শিক্ষা ভাবনা কোনো তাত্ত্বিক বিলাসিতা ছিল না, বরং তা ছিল ঔপনিবেশিক কেরানি তৈরির শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে এক সফল ও মানবিক বিকল্প চিন্তা ও উদ্যোগ। তার শান্তিনিকেতন ও বিশ্বভারতী আজও বিশ্ব শিক্ষা ইতিহাসে এক অনন্য পরীক্ষা নিরীক্ষা হিসেবে গণ্য হয়। দেখো এই অধ্যায়ের শেষ প্রশ্ন এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, বাংলায় ছাপাখানা বিকাশে শ্রীরামপুর মিশন প্রেস এর ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো। দেখো ভূমিকা, 1800 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে হুগলি শ্রীরামপুরে উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং জোশুয়া মার্সম্যান, যারা ইতিহাসে শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত, সম্মিলিত প্রচেষ্টায় শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠা করেন। বাংলায় মুদ্রণ শিল্পের প্রাতিষ্ঠানিক বিকাশ, শিক্ষার বিস্তার এবং আধুনিক মনন গঠনে এই প্রেসের ভূমিকা ছিল অত্যন্ত যুগান্তকারী। ছাপাখানা বিকাশে শ্রীরামপুর মিশন প্রেসের ভূমিকা, উন্নত হরফ বা টাইপ নির্মাণ, শ্রীরামপুর মিশন প্রেসের মুদ্রণ প্রযুক্তির প্রধান স্তম্ভ ছিলেন দেশীয় কারিগর পঞ্চানন কর্মকার এবং তার জামাতা মনোহর কর্মকার। চার্লস উইলকিন্সের শিষ্য পঞ্চানন কর্মকার এই প্রেসে বসে অত্যন্ত সূক্ষ্ম ও সুন্দর বাংলা হরফ বা টাইপ তৈরি করেন, যা বাংলার মুদ্রণকে সহজলভ্য ও দৃষ্টিনন্দন করে তোলে। বহুভাষী মুদ্রণ কেন্দ্র, শ্রীরামপুর মিশন প্রেস কেবল বাংলা ভাষার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। কেরি ও তার সহযোগীদের চেষ্টায় এটি এশিয়ার বৃহত্তম বহুভাষী ছাপাখানায় প্রতিষ্ঠিত হয়। বাংলা ছাড়া ওড়িয়া, অসমিয়া, হিন্দি, মারাঠি, সংস্কৃত এমনকি চীনা ভাষার টাইপ তৈরি করে এখানে বই ছাপা হতো। ধর্মগ্রন্থ ও সাহিত্য অনুবাদ, খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই প্রেস থেকে
বাইবেলের বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ ছাপা হয়। পাশাপাশি ভারতীয় সংস্কৃতিকে বোঝার জন্য রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন সংস্কৃত পুরাণের ইংরেজি অনুবাদও এখান থেকে প্রকাশিত হয়। স্কুল পাঠ্য বই প্রকাশ 1817 খ্রিস্টাব্দে কলকাতা স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠার পর স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বিপুল পরিমাণ সস্তা ও উন্নত মানের পাঠ্য বই মুদ্রণের দায়িত্ব নেয় শ্রীরামপুর মিশন প্রেস। ফলে বাংলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ব্যাপক বিস্তার ঘটে। সংবাদপত্র ও সাময়িকী প্রকাশ এই প্রেস থেকেই 1818 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে জন ক্লার্ক ম্যাটসম্যানের সম্পাদনায় বাংলার প্রথম সাময়িক পত্র দিগদর্শন এবং মে মাসে প্রথম সাপ্তাহিক পত্র সমাচার দর্পণ প্রকাশিত হয়। এর মাধ্যমে বাংলার আধুনিক সাংবাদিকতা এবং গদ্য সাহিত্যের বিকাশ ঘটে। ঐতিহাসিক গুরুত্ব ও মূল্যায়ন শ্রীরামপুর মিশন প্রেস কেবল একটি ছাপাখানা ছিল না, এটি ছিল তৎকালীন বাংলার বিজ্ঞান, জ্ঞানচর্চা এবং সমাজ পরিবর্তনের প্রধান কেন্দ্র। 1800 থেকে 1837 খ্রিস্টাব্দের মধ্যে এই প্রেস থেকে প্রায় 40টি ভাষায় 2 লক্ষেরও বেশি বই ছাপা হয়েছিল, যা সেই যুগের নিরিখে এক অবিশ্বাস্য রেকর্ড। উপসংহার পরিশেষে বলা যায়, শ্রীরামপুর মিশন প্রেস বাংলার মুদ্রণ শিল্পকে একটি কুটির শিল্প থেকে আধুনিক প্রাতিষ্ঠানিক রূপদান করেছিল। এই প্রেসেই ফলেই শিক্ষা ও তথ্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছতে পেরেছিল, যা 19 শতকের বাংলা রেনেসাঁস বা নবজাগরণকে ত্বরান্বিত করেছিল। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।